এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি ভাইয়া কোলে একটা পিচ্চি মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কতদিন পর নিজের আপন ভাইকে দেখলাম, মনে একটু শান্তি হলো। কিন্তু আফসোস ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, ভাইয়া তুই কেমন আছোস? আর এমনিতে আমাকে কেউ এই অবস্থায় দেখলে চিনবেও না। ভাইয়া মেয়েটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। ভাবলাম যে কিছু জিজ্ঞেস করবো, না থাক, পরে যদি সন্দেহ করে তবে ভাইয়ার কোলে এই পিচ্চি মেয়েটাকে চিনতে পারলাম না। কি হতে পারে? কোনোভাবেও তো আমার ভাতিজি নয়। কি জানি হতেও পারে। বাংলাদেশ তো ঠিকই চলে আসছি, অবশেষে কোথায় যাব? বাড়িতে গেলে যদি পরিচয় দিই, জুতা দিয়ে পিটিয়ে বের করে দিবে। অবশ্য টাকার অভাব নেই আমার কাছে। বন্যার বাবা যেই টাকা দিয়েছে ওগুলো শেষ করা যাবে না। এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম। দেখি রিয়াদের বাসায় থাকার ব্যবস্থা করতে পারি কিনা। এই সুযোগে আবার রিয়ার সাথেও দেখা হয়ে যাবে। রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছু পরিবর্তন হয় নাই, সব আগের মতোই আছে। শুধু মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে হয়তো। রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, আজ বহু বছর পর আমার রিয়াকে দেখবো। জানি না ও ভালো আছে কিনা, তবে আমি তো সবসময় ওর জন্য দোয়া করতাম যেন ভালো থাকে। এমনকি যখন ও মারা যাচ্ছিল, মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর যে একটা কিডনি ছিল সেটাও আমার জন্য রেখে গিয়েছে। যে মানুষটা আমাকে মরে যাওয়া থেকে বাঁচিয়ে নতুন জীবন দান করলো, আমি তার জন্য সামান্য কিছু করতে পারবো না? তোমরা জানো না নীল কার ছেলে? নীল সেই মায়ের সন্তান যেই মা তোমার মেয়েকে আবার নতুন করে বাঁচিয়ে রেখেছিল, আমাকে নতুন জীবন দিয়েছিল। নীল সেই মায়ের সন্তান। আর তোমরা কিনা তাকে এত কষ্ট দিয়েছো? বাবা, তোমরা বারবার বলো না ওই কি যেন জারজ। তোমরা সত্যিটা না জেনে কিভাবে পারো অন্য কাউকে এইভাবে মিথ্যে অপবাদ দিতে? নীল কোনো জারজ সন্তান নয়, ওর বাবা আছে। আর ওর বাবা যে কেউ নয়, বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতিদের একজন, মেঘনা গ্রুপের চেয়ারম্যান রায়হান মাহমুদের একমাত্র ছেলে জিসান মাহমুদ নীলের বাবা। ওর বাবা যদি জানতে পারে নীল এখনো বেঁচে আছে, তাহলে 24 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে যাবে, যেটা আমি চাই না। নানা ভাই অবাক হয়ে বলল, কি বলছিস এসব? নীলু, রাকিব, মামনি কেউ কোনো কথা বলছে না, সবাই দাঁড়িয়ে চুপচাপ শুনছে। নূরজাহান বলল, আমি শুরুতেই ভুল করেছি সত্যতা গোপন রেখে। আমি আগে কখনো বলিনি কারণ নীল শুনলে কষ্ট পাবে। 2000 সালের শুরুতে সরকারিভাবে স্কুল কলেজ সবই বন্ধ। নূরজাহান বাসায় আসবে, সকাল থেকে ব্যাগ গুছিয়ে রেখেছে, আর একটু পরেই বেরিয়ে যাবে। সামিরা বলল, আচ্ছা নূর, আমাকে তোর সাথে নিয়ে চল না, আমি এখানে একা একা কি করবো শুনি? নূর বলল, কি করবি সেটা তুই জানিস না, চুটিয়ে প্রেম করবি জিসানের সাথে। সামিরা বলল, আরে কি বলছিস এসব, প্লিজ আমাকে নিয়ে চল তোর সাথে। নূরজাহান বলল, দেখ বোন, আমাকে জিসান ডাইরেক্ট না করে দিছে, তোকে যেন আমার সাথে না নিয়ে যায়। এই কয়েকদিন নাকি তোর সাথে পুরো শহর ঘুরবে, আমি তোকে নিয়ে গেলে আমাকে কেলাবে। সামিরা তোমাকে সাহায্য করতে পারি, এই কথা বলেছে? নূরজাহান বলল, হ্যাঁ অবশ্যই বলেছে, ও না বললে আমি তোকে সাথে নিয়ে যেতাম। আর শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। সামিরা বলল, কি গুড নিউজ বল? নূর মুচকি হেসে বলল, আরে দূর, আমি দেব নাকি? নিউজটা তো দুলাভাইয়ের মুখে শুনে নিবি। সামিরা বলল, আচ্ছা যা, বিদায় হ। নূরজাহান বলল, তোকে সাথে নিয়ে যাচ্ছি না দেখে এমন করছিস, প্লিজ জানো রাগ করিস না, আমি তো আবার চলে আসবো, মাত্র 4 দিন থাকবো বাসায়। অতঃপর নূরকে টার্মিনাল অবধি ছেড়ে দিল সামিরা। বিকেলে হোস্টেলের ছাদে দাঁড়িয়ে আছে সামিরা, আর আকাশে হালকা কুয়াশা জমেছে, সেদিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে ছাদে একটা ছোট পাথর এসে পড়ল, নিচ থেকে কেউ ছুঁড়ে মেরেছে হয়তো। দূর থেকে লক্ষ্য করলো পাথরে কাগজ মোড়ানো, কাছে গিয়ে কাগজটা খুলে দেখলো কিছু একটা লেখা, কলিজা, আমি নিচে অপেক্ষা করছি, তুমি এখনই রেডি হয়ে চলে আসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাবো, ইতি তোমার বখাতে। সামিরা খুব ভালো করে বুঝতে পারলো এটা জিসানের কাজ। চিঠিটা পাওয়া মাত্র তাড়াতাড়ি নিচের দিকে তাকালো, দেখে সে দাঁড়িয়ে আছে, একটা টি শার্ট আর একটা ছেঁড়া প্যান্ট পরা। ইশারায় বলল, 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। সামিরা রুমে গিয়ে রেডি হয়ে নিচে চলে আসলো। জিসান দাঁড়িয়ে আছে। জিসান বলল, এই চলো তাড়াতাড়ি। জিসান আগে থেকে একটা রিকশা দাঁড় করিয়ে রেখেছিল। জিসান সামিরার পাশে উঠে বসলো। সামিরা একবার জিসানের দিকে তাকিয়ে বলল, বখাতে। জিসান বলল, কি বললে? আমি বখাতে? সামিরা বলল, কই কে বসলো? জিসান বলল, কি মনে করো আমি শুনতে পাইনি? সামিরা বলল, আপনার মাথার চুলগুলো এভাবে এলোমেলো কেন? আর মনে হয় আপনার কাছে টাকা নেই, তাই ছেঁড়া প্যান্ট পরে এসেছেন। জিসান এবার উচকে সামিরার দিকে তাকিয়ে রইল। সামিরা বলল, আপনি এইভাবে বাংলা ছবির ভিলেনের মতো তাকিয়ে আছেন কেন? জিসান সামিরার হাত ধরে বলল, তুমি একটু আগে কি বললা? আমার কাছে টাকা নেই, আমি ছেঁড়া প্যান্ট পরে এসেছি, আমাকে কিছু টাকা দাও, একটা প্যান্ট কিনবো, প্লিজ না করো না। সামিরা বলল, এরকম ভিলেনের মতো না তাকিয়ে ডাইরেক্ট বলে দিলে কি হয়? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, তোমাকে টাকা দেওয়া যাবে না, চলো তোমায় একটা প্যান্ট কিনে দেবো। জিসান বলল, ঠিক আছে মামা, মার্কেটে যাও তো। জিসান সামিরার দিকে তাকিয়ে আছে, আর সামিরা শহরে থাকা সব কয়টা গাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি অদ্ভুত মেয়েটা, রিলেশনের 2 বছর হয়ে গিয়েছে, এখনো আমাকে আপনি আপনি করে কথা বলে, কোনোদিন আমার বিষয়ে জানতে চাইনি, আর আমিও বলিনি। তবে নূর অনেকবার জিজ্ঞেস করেছিল, আমার বাসা কোথায়, বাবা কি করেন, ভাই বোন কতজন? তখন তাকে শুধু বলেছিলাম বাবা একটা বেসরকারি চাকরি করেন, আর ভাই
ভাই বোন বলতে আমি একা, আর কিছু জানতে চাইনি, আর আমিও আগ বাড়িয়ে কিছু বলিনি। সামিরা বলল, আচ্ছা আপনি বলেছিলেন আমাকে কোথাও নিয়ে যাবেন, তা কোথায় নিয়ে যাবেন শুনি? জিসান বলল, আগে চলো, গেলেই জানতে পারবে। রিকশাওয়ালা বলল, মামা নামেন, এসে পড়েছি। জিসান বলল, শোনো মামা, এই নাও, তুমি চা পানি খাও, আমরা একটু ভেতর থেকে আসছি। জিসান রিকশাওয়ালার হাতে 50 টাকার নোট ধরিয়ে দিয়ে সোজা মার্কেটের ভেতরে ঢুকে পড়ল। জিসান বলল, আচ্ছা কলিজা। সাথে সাথে সামিরা ধমক দিয়ে বলল, এই চুপ করেন, কি শুরু করলেন? এত লোকের ভিড়ে আপনি আমাকে কলিজা বলবেন না। জিসান বলল, ওকে সরি, চলো মহারানী। জিসানের জন্য একটা টি-শার্ট, একটা প্যান্ট কিনলো, আমার জন্য একটা টি-শার্ট আর একটা প্যান্ট কিনলো। প্রথমে আমি দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম না, থাক না, প্রিয় মানুষটার দেওয়া কিছু। সামিরাকে নিয়ে সোজা আমার বাসায় চলে আসলাম। সামিরা দেখতে পেল বিশাল বড় একটা বাড়ি। সামিরা বলল, এই আপনি এটা কার বাড়িতে আমাকে নিয়ে এসেছেন? জিসান বলল, আমার এক ফ্রেন্ডের বাড়ি এটা, ওনারা তোমাকে দেখতে চেয়েছিলেন তাই নিয়ে আসলাম তোমাকে। সামিরা বলল, দেখুন আমি কারো বাসায় যাব না, আমাকে হোস্টেলে দিয়ে আসেন। জিসান বলল, আরে পাগল নাকি, চলো আমার সাথে। হাত ধরে নিয়ে গেল। ভেতরে সোফায় বসে আছেন আমার ছোট ফুপু। আমাকে আর সামিরাকে দেখে কাছে আসলেন। জিসান বলল, ফুপু আম্মু কোথায়? ফুপু বলল, তোর আম্মু উপরে। তার আগে এটা বল মেয়েটাকে। জিসান বলল, তোমার বৌমা। সামিরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে জিসানের দিকে। তার ফুপু হা করে তাকিয়ে আছেন সামিরার দিকে। সামিরার বুঝতে বাকি রইল না এটা জিসানের ফ্রেন্ডের নয়, বরং তারই বাসা। জিসান বলল, সামিরা চলো। জিসানের মায়ের রুমে গিয়ে সামিরাকে বলল, যাও সালাম করো, তিনি আমার আম্মু। সামিরা পা ছুঁয়ে সালাম করে নিল। জিসানের মা বলল, আরে উঠো মা, এই কি করছো? সামিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কি করা উচিত সে নিজেই জানে না। মনে মনে জিসানের উপর অনেক রাগ জমতে শুরু করলো। বলা নেই হঠাৎ করে এমন একটা পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিল। জিসান বলল, আম্মু এখনো বলে না তোমার বৌমা কেমন? জিসানের মা বলল, মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমার নাম কি মা? সামিরা বলল, জি আন্টি, আমার নাম সামিরা। জিসানের আম্মু বলল, জিসান তুই সামিরাকে নিয়ে তোর রুমে যা, আমি আসছি। জিসান সামিরাকে নিয়ে রুমে চলে আসে। জিসান গিয়ে খাটের উপরে বসে পড়ে। সামিরা দরজার পাশে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে জিসানের দিকে। জিসান বলল, কি হলো কলিজা, এদিকে আসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? সামিরা বলল, জানেন কাউকে মিথ্যা বলার পরিণাম কি হতে পারে? আপনি এত মিথ্যাবাদী কেন? জিসান অবাক হয়ে বলল, আজিব তো, আমি আবার কখন তোমাকে মিথ্যে বললাম? সামিরা বলল, আপনার বাবা একটা বেসরকারি চাকরি করেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই, শুধু আপনি আর আপনার আব্বু আম্মু। এটা মিথ্যে নয়। ওই এখানে আসার পর তো আমার একবারও মনে হয়নি আপনার বাবা একটা বেসরকারি চাকরি করেন। আমি তো দেখলাম আপনার ফুপু আছে, চাচা চাচি আর একটা ছোট বোনও আছে। এগুলো কি তাহলে কারো কাছ থেকে কিনে এনেছেন? জিসান বলল, ও মাই গড, তুমিও না? এইগুলো তো আমি নূরজাহানকে বলেছি, তোমাকে তো বলিনি, আর তুমি তো কোনোদিন জিজ্ঞাসা করোনি, তাহলে তোমাকে আমি মিথ্যে কখন বললাম? সামিরা বলল, আরে এটা তো একই কথা, আমাকে বলা আর লোককে বলা একই। জিসান বলল, কলিজা এসব বাদ দাও, এক্ষুনি আম্মু আসবেন, তো চুপচাপ বসে থাকো, এদিকে আসো। সামিরা জিসানের কথা অনুযায়ী তার পাশে গিয়ে বসে থাকে। সামিরা বলল, আচ্ছা আপনার আব্বু আম্মু আমাকে পছন্দ হবে তো? জিসান বলল, হবে মানে 100% হবে, আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালোবাসে, আমি যা বলবো তাই হবে। সামিরা বলল, আমার কেন জানি মনে হলো আপনার ফুফুর আমাকে পছন্দ হয়নি, আর আপনার রুমে আসার সময় আপনার ছোট বোন আর চাচি কেমন করে যেন তাকিয়েছিল, ওদের দেখে মনে হয়েছিল আমি অন্য কোনো গ্রহের প্রাণী, আমার মনে হয় ওরা আমাকে পছন্দ করেনি। জিসান বলল, ওই কলিজা এত টেনশন করো না তো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হবে না, আমার উপর বিশ্বাস আছে তো? জিসান সামিরার হাতের উপরে হাত রেখে কথাটা বলল। একটু পর বাসার সবাই একসাথে জিসানের রুমে আসলেন। এতক্ষণে জিসান সামিরার হাতটা ধরে রেখেছিল। সামিরা নিজে থেকেই জিসানের হাতটা ছাড়িয়ে নিতে চাইলে জিসান আরো শক্ত করে ধরে রাখলো। জিসানের বোন বলল, আচ্ছা ভাবি, ভাইয়াকে তুমি নাকি বখাটে বলে ডাকো? সেম তোমার মতো আমিও ডাকি। চাচি বলল, এই আভা, ফাইজলামু পরে হবে। আম্মু বলল, আচ্ছা মা, তোমার আব্বু আম্মু কেমন আছেন? সামিরা বলল, জি, ইয়ে মানে সামিরা একদম নার্ভাস হয়ে গিয়েছে, কি বলবে? জিসান বলল, আম্মু ওর আব্বু আম্মু কেউ নেই। জিসানের আম্মু বলল, স্টুপিড, তুই আগে বলতে পারলি না? সামিরা মন খারাপ করিস না মা, আমি জানতাম না, দাদাটা আমায় বলেনি। সামিরা বলল, না ঠিক আছে, সেদিন অনেক কথা হয়েছে, খুব সহজেই সবাই সামিরাকে আপন করে নিয়েছিল। কয়েক ঘন্টার জন্য সামিরা ভুলে গিয়েছিল সে অনাথ, তার কেউ নেই। তখন মনে হয়েছিল তার সবই আছে। এই কয়েক ঘন্টা তার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। রাতে সবাই বসে আড্ডা দিচ্ছি, আমি, ফুপু আর আবার সামিরা। তখনই আম্মু এসে বললেন, আব্বু অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে, সামিরাকে নিয়ে দিয়ে আসতে। আমি আম্মুর কথা অনুযায়ী সামিরাকে নিয়ে বেরিয়ে পড়লাম। জিসান বলল, কি ব্যাপার, তা বিয়ে কবে করবো শুনি? সামিরা বলল, বিয়ে মানে আমিও সব বিয়ে এখন করতে পারবো না, আগে আমার পড়াশোনা শেষ হবে তারপর। জিসান বলল, কিন্তু আম্মু তো বললেন যত দ্রুত সম্ভব আমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে। সামিরা বলল, আচ্ছা ভেবে দেখবো,
সামিরাও চাইছিল বিয়েটা হয়ে যাক। জিসানের পরিবার একদিনে যতটা ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা সারাটা জীবন পেতে চায়। এই কয়েকদিন এভাবেই চলে যায়, জিসানের সাথে ঘোরাঘুরি, ওর বাসায় যাওয়া, আবার ওর বাবা আর চাচা অফিস থেকে আসার আগেই চলে আসা, এরকমই 5 দিন চলে যায়। এদিকে সামিরা নূরের আসার অপেক্ষা করছে। নূরের সাথে সবকিছু শেয়ার করতে হবে, না হলে ওর ভিতরে হজম হবে না। কিন্তু 5 দিন গিয়ে আজকে 10 দিন হয়ে গেল, এখনো আসার খবর নেই। তখন মোবাইলেরও যুগ ছিল না, থাকলেও খুব কম মানুষের হাতে মোবাইল ফোন ছিল। জিসানের মোবাইল দিয়ে কয়েকদিন ওর বাসায় কল করেছিল, কিন্তু কেউ কল রিসিভ করেনি। অবশেষে আর কোনো উপায় না পেয়ে জিসানকে নিয়ে সোজা চলে আসে নূরের বাসায়। যদিও আগে অনেকবার এসেছে, তাই আসতে অসুবিধা হয়নি। ওদের বাসায় এসে দেখে বাসা তালা দেওয়া। ওয়াচম্যানকে জিজ্ঞেস করলে বলল নূর আপাকে নিয়ে হাসপাতালে আছে সবাই, মনে হয় নূর আপা বাঁচবে না। সামিরা বলল কি হয়েছে চাচা আমাকে বলেন। ওয়াচম্যান বলল ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কালকের ভিতরে কিডনি না দিতে পারলে আপাকে বাঁচানো যাবে না। এদিকে ওনার বাবা প্রায় পাগল হয়ে গিয়েছে। 1 বছর আগে ওনার একমাত্র ছেলে মারা গিয়েছে, আপার মাও ছোটবেলায় মারা গিয়েছে। কথাটা বলতে বলতে ওয়াচম্যান কান্না করে দিল। ওয়াচম্যানের থেকে হাসপাতালের অ্যাড্রেস নিয়ে চলে যায় হাসপাতালে। গিয়ে সবার আগে ডাক্তারের কাছে যেয়ে তার থেকে সবকিছু জেনে নিল। সামিরার মাথা কাজ করছিল না, যেভাবেই হোক নূরকে বাঁচাতে হবে। যখন কোনো কিডনি পাওয়া যায়নি তখন সামিরা সিদ্ধান্ত নেয় তার একটা কিডনি দিয়ে দিবে। জিসান তখন খুব রেগে যায়। জিসান বলে সামিরা তুমি পাগল হয়ে গিয়েছো, কিডনির ব্যবস্থা হয়ে যাবে, এখনো 24 ঘন্টা আছে, তবুও তুমি প্লিজ এরকম করো না। সামিরা বলল গত 6 দিনে হয়নি, তাহলে বাকি 24 ঘন্টায় হয়ে যাবে, এটা ভেবে চুপ থাকাটা বোকামি। তাছাড়া আমার আর নূরের ব্লাড একই গ্রুপের, আমাকে যেভাবেই হোক নূরকে বাঁচাতে হবে। জিসান বলল সামিরা তুমি পাগলামি করছো, পরে তোমার কি হবে ভেবে দেখেছো? সামিরা বলল হ্যাঁ আমি পাগলামি করছি, আমার যা হবার হবে, আমার চোখের সামনে আমার বোনটা মারা যাবে আর আমি তা চেয়ে চেয়ে দেখবো। জিসান বলল ও তোমার জাস্ট বান্ধবী ছিল। ও হ্যাঁ। সামিরা বলল আপনি কি জানেন ও আমার কি ছিল? 5 বছরে ও আমার যতটা খেয়াল রেখেছে আমার মা বাবা বেঁচে থাকলেও অতটা খেয়াল রাখতে পারতো না। যখন যা লেগেছে তা দিয়েছে, কখনো বান্ধবীর চোখে দেখেনি। ও সবসময় আমাকে বোনের চোখে দেখেছে। আমার সব বিপদে এই মানুষটাই পাশে ছিল, তাহলে আজকে আমি কেন পারবো না? আমি অতটাও স্বার্থপর নই। এতে আপনি যদি আরেকবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার রাস্তা আলাদা, আপনি যেতে পারেন। জিসান সামিরার কথাগুলো শোনার পর আর কিছু বলতে পারে না, শুধু বলেছিল একটা কিডনি আমি দিয়ে দিচ্ছি, তবুও তোমাকে দেওয়া লাগবে না। সামিরা বলল আমি মরে গেলে হয়তো আমার পেছনে কান্না করার মতো কেউ নেই, কিন্তু আপনার কিছু হয়ে গেলে আপনার মা হয়তো মারাই যাবে। আপনার একটা ফ্যামিলি আছে, তারা সবাই আপনাকে কত ভালোবাসে, আপনি তাদের কথাটা একবার চিন্তা করেন। জিসান চুপসে যায়, আর কোনো কিছু বলার নেই তার। সামিরা ডাক্তারের সাথে কথা বলে অপারেশনের প্রস্তুতি নেয়। অপারেশন কমপ্লিট হয়ে গেলে পরের দিন জিসান সামিরাকে পাশে আরো একটা বড় হাসপাতালে নিয়ে আসে। এদিকে নূরের কিডনি পাওয়ার পর শহীদের জান ফিরে এসেছে, তাই কে দিল তা জানার প্রয়োজন মনে করেনি। সবাই নূরকে নিয়ে পড়ে আছে। সামিরা কিছুটা সুস্থ বলে জিসান তাকে নিয়ে ঢাকায় চলে আসে। অপরদিকে নীলের দিনকাল কিছুটা ভালো গেলেও মাঝে মধ্যে তার মায়ের জন্য মন খারাপ হয়। এরই মধ্যে নোয়াখালীতে রিফাতের কলেজে ভর্তি হয়েছে নীল। সন্ধ্যা হয়ে গিয়েছে, নীল এখন তুবাকে পড়াতে যাবে। কিছুক্ষণের মধ্যে চলে আসে তুবাদের বাসায়। তুবা বলল আচ্ছা ভাইয়া আপনি কি নামাজ পড়েন? তুবার হঠাৎ এমন প্রশ্ন শুনে নীল কিছুটা লজ্জায় পড়ে যায়। নীল বলল না মানে সময় করতে পারি না তাই। তুবা বলল আব্বু বলেছে আজকে থেকে নামাজ পড়তে, না হলে আব্বুকে বলে চাকরি থেকে আউট করে দেবে। আমার বোনটা আজকে এত কেন আসসালামু খুশি আলাইকুম জানতে পারি কি? কি আমার আসল পরিচয় গল্পের দ্বিতীয় ও আমার ভালোবাসা পর্ব। গ্রহণ চলো করেছে। বেশি কথা না বলে গল্প বলল, শুরু ওই করা সামনে যাক। নাকি? আমি বললাম মামা আমার ঘোরাঘুরি করার ভালোবাসা মত নেই, গ্রহণ তুই করেছে। প্লিজ আমাকে তোর অনেকদিন বাসায় নিয়ে চল, অপেক্ষা খুব করছি ক্লান্ত আমি। লাগছে। রিয়ার এই রিফাত কথা বলল শুনে আরে কি আমার পুরো বলছিস দোস্ত, পৃথিবীটা আমার উল্টো সাথে দিকে চল, ঘুরতে লাগলো। মুড না থাকলে যার জন্য এমনি চলে এত দূর আসবে। আসা, জোর করে যার নিয়ে জন্য গেল ওর আজও মামার বেঁচে বাসায়। আছি। রিফাত একটু বলল ভালোবাসা চল পাওয়ার কাপড় জন্য চেঞ্জ পুরো কর, সমুদ্র ঘুরতে পার যাবো। হয়ে আর এসেছি। হ্যাঁ ট্রেন ওর কয়টায়? মুখের দিকে আমি বললাম তাকিয়ে যেন 7টা আমার 40 শান্তি মিনিটে, মিলে। কিন্তু এখন আর কোথায় এতদিন যাবি? পর এখানে রিফাত এসে বলল এই আরে মামা সারপ্রাইজ আমি পেলাম। ঢাকায় আমি এসেছি ছাড়া রিয়া গার্লফ্রেন্ডের অন্য সাথে কাউকে দেখা পছন্দ করতে, করে? দেখা না করে ভেবে চলে যেন যাবো চোখের নাকি? কোণে আমি পানি এসে বললাম গেল। ঠিক আছে শুধু তুই যা, কান্না করতে আমি পারছি একটু না। ঘুমাই, আমার রিয়াকে আমি শরীর এত খারাপ, ভালো মনে প্লিজ দোস্ত। করতাম। আর ও? রিফাত বলল আরে ওকে এখানে তোর ভুল ইচ্ছা, হয়তো যা আমার ফ্রেশ ছিল। হয়ে আমি আয়, ওর কিছু থেকে খেয়ে দূরে নিব সরে গেছি। দুইজনে। এটাই আমি কি আমার বললাম ভুল? আমি এখন আমি তো খাবো না, ইচ্ছা তুই করে দেখা করি করে নাই। আয়, আর তারপর রিয়া তো একসাথে আমাকে খাবো, মৃত্যুর মুখে প্লিজ ঠেলে বোঝার গেছে। চেষ্টা ও কর। কিভাবে এটা রিফাত করতে বলল পারলো? ওকে বাই। একটু কি রিফাত আমার চলে জন্য গেলে ওর নীল মনে ঘুমে শুয়ে ভালোবাসা আছে, ছিল না? এপাশ ওপাশ মানছি আমি করছে একটা ভুল কিন্তু করে কিছুতেই ফেলেছি। চোখে ঘুম আমি আসছে বলে না। এত বড় বারবার শাস্তি কালকের আমাকে দিবে? কথাগুলো মনে পড়ে কান্না যাচ্ছে। করতে ইচ্ছে উপরে করছে থাকা আজকে। ফ্যানের দিকে রাসেল তাকিয়ে আমার আছে, গায়ে হাত চোখ দিয়ে থেকে বলল, অঝরে এই পানি ছেলে কি ঝরছে। চিন্তা করো? নিশা তো আমাকে আমি ভুল চোখের বুঝলো, পানি লুকিয়ে সেও বললাম, সবার কিছু না মতো ভাইয়া। মিথ্যাটাকে বিশ্বাস রাসেল করে বলল, আমাকে আচ্ছা দূরে ঠেলে সেসব দিল। ছাড়ো। না এ হলো চাইতেও আমার ছোট নিশাতের বোন ফোনে রিয়া। মেসেজ রিয়া দিলাম, আমার দিকে মেসেজের তাকিয়ে উত্তর বলল, না পেয়ে এই কল গাইয়া দিলাম। ভূত কোথা থেকে একবার আমদানি দুইবার রিং করলি হবার ভাইয়া? পরে নিশাত ফোন রিয়ার ধরে কথাটা বলল শুনে হ্যালো মনের কে ভিতর বলছেন? অনেক বড় একটা আমি আঘাত বললাম পেলাম। নিশাত এতটা আমি নীল। পরিমাণ দিয়ে কিছুক্ষণ চেঞ্জ চুপ হয়ে থেকে গেছে। নিশাত বলল আর আমাকে কেন ফোন গাইয়া ভূত দিয়েছো? বলল, কি বলবে একটা তাড়াতাড়ি মানুষের এত বলো। পরিবর্তন আমি বললাম কিভাবে? বিরক্ত হচ্ছে কেন? এটা ভেবে আচ্ছা আমার খুব 5 কষ্ট মিনিট কথা হচ্ছে। বলা যাবে? রাসেল নিশাত রিয়াকে বলল থামিয়ে সরি দিয়ে বলল, 5 মিনিট আজকে কেন? থেকে পুরো ও তোর দর্শকের সাথে আমি ড্রাইভার 5 সেকেন্ডও আর কথা বলতে বডিগার্ডও পারবো না। সবসময় আমি তোর বললাম সাথে থাকবে। 4 বছরে আমার এতটুকু একটাই চিনতে মাত্র পারলে বোন। আমাকে আমি চাই না ওর সবার কোনো মতো ক্ষতি তুমিও হোক। আমাকে রিয়া আমার অবিশ্বাস দিকে করছো। তাকিয়ে
নিশাত বলল অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু তোমার ফ্যামিলি থেকে তোমার বোন নীলু নিজে ফোন দিয়ে আমাকে বলেছে, সাথে এটাও বলেছে তুমি এই পরিবারের কেউ না, তোমার বাড়ি নেই, ঘর নেই, মা বাবাও নেই, এমনকি তোমার নাকি জন্মেরও ঠিক নেই। আমি বললাম আরেকটা কথা বললে নীল কি জিনিস সেটা তুমি হারে হারে বুঝতে পারবে, তুমি কি জানো আমার বিষয়ে? নীলু বাচ্চা মেয়ে, তাই কি সব বলে দিয়েছে, তাই বলে তুমি এই কথাগুলো বলবা সেটা কিন্তু আমি মেনে নিব না। নিশাত বলল এত রাগ দেখায় না, আমি ঠিকই বলছি, তুমি বলতে পারবা তোমার বাবাকে? পারবে না। যাদের পরিচয়ে তুমি এত এগিয়ে এসেছো তারাও আজকে তোমার পেছনে নেই, কারণ তুমি একটা বিশ্বাসঘাতক ধর্ষক। ভালোই হয়েছে তোমার আসল চেহারাটা আমি আগে থেকেই জানতে পেরেছি, না হলে পরে আমার অনেক বড় ক্ষতি হতে পারত। আমি বললাম আমি এই কাজটা করিনি, সবাই যেভাবে আজকে আমার উপরে মিথ্যা অভিযোগ তুলে ধরলে না, সেটা একদিন মিথ্যে প্রমাণিত হবে, বিশেষ করে সেদিন তুমি আফসোস করবে, সেদিন ফিরে পেতে চাইবে আমাকে। নিশাত বলল ওই চুপ, কি বলছিস এসব, রাস্তার ফালতু কথা, এসব ফালতু কথা শোনার টাইম নাই। এই বলে নিশাত ফোনটা কেটে দিল। বিকেলে রিফাত আসলে ফ্রেশ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রাতেই পৌঁছে গেলাম নোয়াখালীর সোনাইমুড়িতে, ওদের বাসায় গেলাম। ওর বাবা মা জিজ্ঞেস করেছিলেন আমার পরিচয়। রিফাত বলল ও আমার ফ্রেন্ড, সিলেট থেকে ঘুরতে এসেছে, কিছুদিন থাকবে আমাদের বাসায়। আন্টি বলল ও তাহলে যা, তোর রুমে নিয়ে যা, আর হ্যাঁ ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। রিফাত বলল রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে আছি, চেপাস ওপাস করছি কিন্তু চোখে ঘুম নেই, বারবার আম্মুর কথা মনে পড়ছে। রিফাত বলল কি রে দোস্ত, তুই ঘুরতে আসলি, তাহলে সব সময় মন মরা হয়ে থাকিস কেন, তোর মুখে কি হাসি খুশি বলতে কিছু নেই? নিশ্চুপ হয়ে শুয়ে আছে নীল। রিফাত বলল আচ্ছা নীল, সত্যি করে বল তো, তুই কি সত্যি সত্যি ঘুরতে এসেছিস নাকি অন্য কিছু? প্লিজ বল আমায় কি হয়েছে তোর। আমি বললাম বলার মতো তেমন কিছু নেই, না হলে অনেক কিছু আছে। আমার গল্পটা শুনলে হয়তো তুইও একটু পর আমাকে ধাক্কা মেরে বের করে দিবি বাসা থেকে। রিফাত বলল আরে কি বলছিস এসব, বল আমাকে কি হয়েছে। আমি বললাম বলবো, তার আগে আমাকে তুই এখানে থাকার জন্য একটা কাজ আর একটা বাসা বের করে দে। রিফাত বলল আরে কাজ করবি কেন, আর আমার বাসায় থাক যত ইচ্ছে, তার আগে এটা বল কি হয়েছে তোর সাথে। সবকিছু শোনার পর রিফাত বলল আমার মনে হচ্ছে সব চক্রান্ত তোর মামুনি, উনি সবকিছু নীলুকে দিয়ে করিয়েছেন। আমি বললাম আমারও তাই মনে হয়, কিন্তু মামুনি আমার সাথে এমনটা কেন করবে? রিফাত বলল কি জানি কেন করবে, সেটা তো আমিও জানি না। আমি বললাম দোস্ত ছোটবেলা থেকে এখন অব্দি আম্মুকে ছেড়ে আমি কোথাও যাইনি, আমি ওনাকে অসম্ভব ভালোবাসি, মিস করছি রে। রিফাত বলল তাহলে আন্টিকে ফোন দিয়ে কথা বল আর সবকিছু বুঝিয়ে বল, আমার মনে হয় আন্টি তোকে বুঝবে। আমি বললাম কি বলবো আমি, নীলু কেন এমনটা করলো আমি তো কিছুই জানি না, তাহলে কি বলবো? আম্মু আমি কিছু করিনি, সব মিথ্যা, এটা বলবো। আরে এই কথা তো আগেও বলেছি, তখন কেউ আমাকে বিশ্বাস করেনি, তাহলে এখন কেন করবে? রিফাত বলল আরে ভাই মায়ের মন, ছেলে যতই অপরাধ করুক তাকে ক্ষমা করে দেয়, আমার বিশ্বাস আন্টি তোকে ক্ষমা করে দেবে, তোর জন্য আন্টি এত কিছু ত্যাগ দিল, তাহলে তোকে ক্ষমা করতে কেন পারবে না? রিফাতের কথায় আমি আম্মুর নাম্বারে কল দিলাম। অপর পাশ থেকে বলল হ্যালো কে? আমি বললাম আম্মু আমি নীল। অপর পাশ থেকে বলল ও নীল ভাইয়া কেমন আছো, ভালো আছো তুমি? মনে হয় নীলু কল রিসিভ করেছে। আমি বললাম নীলু কেন এমনটা করলি, কি দোষ করেছিলাম আমি তোর কাছে? নীলু বলল দোষ তোর নয়, দোষ করেছেন আমার আম্মু, তোর মতো একটা জারদ সন্তানকে এনে নিজের পরিচয় বড় করে তুলেছেন, তোর জন্য আমি আমার বাবার ভালোবাসা পাইনি, শুধু তোর জন্য। তোর কি মনে হয় আমি কেন এমনটা করলাম? জানতে চাস কেন করেছি? আমি বললাম নীলু আমি না তোর ভাই, তাহলে তোর ভাইকে তুই জারদ বলছিস কিভাবে? আমি না তোর কলিজার ভাই ছিলাম, তাহলে হঠাৎ করে এমনটা কেন করলি? কি করে পারলি তোর ভাইকে মিথ্যা অপবাদ দিতে? নীলু বলল কারণ জানতে চাইছিস, তাহলে শোন। প্রথমত তোর জন্য ছোটবেলায় আমার আম্মু আব্বুর ডিভোর্স হয়েছে, দ্বিতীয়ত আম্মু তোকে আমার থেকে বেশি ভালোবাসে, আমি কিছু চাইলে এত সহজে দিতে চাই না, আর তোর কিছু চাওয়া লাগে না, তার আগে আম্মু তোকে সব দিয়ে দিবে। আমি তার আপন মেয়ে, কই আমাকে তো একদিনও মুখে তুলে ভাত খাওয়ায়নি, আর তুই তো আমাদের রক্তের কেউ না, তোকে সবসময় মুখে তুলেই ভাত খাওয়ায়। সেদিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাগ্যিস আমি বেঁচে গিয়েছি। আমার কিছু হয়েছে কিনা তা দেখার আগে আম্মু আমাকে বকা শুরু করে দিল। আমি না বলে কেন বাসা থেকে বের হয়েছি। পরের দিন তোর সামান্য হাত কেটেছিল, পুরো বাসা মাথায় তুলে রেখেছিল আম্মু। তোর কিছু বলে এত ভালোবাসা কোথায় থেকে বের হয় সেটা বুঝি না, আর আমার কিছু বলে হালকা রিঅ্যাক্ট করে না। ঈদের শপিং করতে গেলে আমাকে 10,000 দিলে তোকে 50,000 দেয়। কি জাদুটাই না করেছিলি আমার আম্মুকে। প্রথম তো আমি জানতাম তুই আমার আপন ভাই, তাই কিছু বলতাম না, সব হাসি মুখে সহ্য করে নিতাম। যখন শুনলাম তুই একটা জারদ সন্তান, তোকে আমার আম্মু ডাস্টবিন থেকে তুলে এনেছে, আর সেই তোর কারণে আমার আব্বু আম্মু ডিভোর্স হয়ে গিয়েছে। এখন নাকি আম্মু সব সম্পত্তি তোর নামে লিখে দিবে, যেখানে আমার পাওয়ার কথা 100%, সেখানে আমাকে মাত্র 20% দেবে। এটা আমি কিভাবে মেনে নিব বল? আমার আম্মু সবকিছুতেই তোর অধিকার, তাহলে আমি কি? এত কিছু জানার পর আমি চুপ থাকি কিভাবে বল? আমি বললাম নীলু কি বলছিস তুই এগুলো? আমার মাথায় কিছুই ঢুকছে না। তোর সম্পত্তি চাইতো, তুই শুধু আমাকে একবার বলে দিতি, আমার সবকিছু তোকে দিয়ে দিতাম। তুই আমার মাকে আমার থেকে কেন কেড়ে নিলি? নীলু আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিচ্ছেন প্রোডাক্টের 4 নাম্বার লাইন মাত্র চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। জাহান বলল বাবা মনে আছে সেই দিনের কথা যখন আইসিইউতে মৃত্যুপথের যাত্রী